এবং অনেকের সঙ্গে আমার আলাপও হয়েছিল। আমার একটা সাজেশন ছিল যে আপনারা যদি প্রথম কোনো একটা প্রতিষ্ঠানকে সক্রিয় এবং কার্যকর করতে হয় তাহলে দুদককে করেন। কিন্তু আমি দেখলাম যে সরকার দুদককেই সবচেয়ে পরে হাত দিল এবং অনেক দিন পরে, প্রায় বলা হয় থাকে দায়িত্ব নেওয়ার পরে 180 দিন হয়ে গেছে, ওনারা দায়িত্ব নেওয়া হয় 13-14 দিন পরে আগের দুদকের কমিটি সবাই পদত্যাগ করে চলে গিয়েছিল। তারপরে এতদিন এটা কিন্তু ফাঁকাই ছিল। তো সর্বশেষ দেখলাম আমরা যে সোমবার দিন নতুন দুদকের চেয়ারম্যান এবং দুজন কমিশনারকে নিয়োগ করা হলো। তো এতদিন পরে যখন তারা নিয়োগ করলো, আমাদের প্রত্যাশা, আমার তো প্রত্যাশা ছিল যে এমন কাউকে নিয়োগ দেওয়া হবে যাকে দেখে আমরা বলবো বাহ কি সুন্দর একটা কমিশন হয়েছে, এখন যদি কিছু হয়, অথবা তার এমন এমন অতীত থাকবে যে অতীতগুলো আমরা আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে প্রকাশ করতে পারবো যে এই লোকের দ্বারাই কিছু করা সম্ভব, এমন মনে হচ্ছে। যাকে নিয়োগ দেওয়া হলো মিস্টার A.K.M. আসাদুজ্জামান। উনি আমাদের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন বিচারপতিরা সবাই ভালো হয়, আবার বিচারপতিরা অবসর নেওয়ার পর অনেকে জেলেও যান, দুই ধরনের আমাদের দেশে আছেন। কিন্তু যাকে নিয়োগ দেওয়া হলো, তাকে নিয়োগ দেওয়ার পর আপনি কি দুদক নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন? না, প্রথমত দুদক নিয়ে আমি কোনো সময় খুব আশাবাদী ছিলাম না। কারণ দুদককে এমন ভাবে গঠিত করা হয়েছে, সব সরকারি দুদক তো গঠিত হয়েছে বিএনপি আমলে, এমন ভাবে গঠিত হয়েছে দুদক যে সরকারি কর্মকর্তা যারা যদি দুর্নীতি করেন তাদেরকে আপনার ধরার এটা খুব জটিল করা। আপনার দেখুন যে স্ট্রাকচারালি দুদক হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বিকলাঙ্গ। আমি একটা স্ট্যাটিস্টিক্স দেই। এখন তো দুদক খুব একটা স্ট্যাটিস্টিক্স রাখে না। দুদকে আপনার প্রতি বছর 15,000 থেকে 20,000 অভিযোগ আসে। এখন তার ভিতর থেকে 1,000 কিংবা তারও কম অভিযোগকে অনুসন্ধান করে। তারপরে তার ভিতর থেকে 400-500কে অনুসন্ধানকে তারা তদন্ত করে। চার্জশিট হয় 200-250 এবং অভিযুক্ত হয় গড়ে 150-160। আপনি চিন্তা করেন, আপনার একটা কান্ট্রি, সেখানে 18-20 কোটি লোক, তা এবং দুর্নীতিতে সে বহুবার ফার্স্ট হয়েছে, সেই দেশে আপনার 100-150 মাত্র লোক এই দুর্নীতির জন্য দণ্ডিত হয়। তার মানে যে দণ্ডপ্রাপ্তের দিক থেকে, দণ্ডপ্রাপ্ত না হলে তো আপনি বলতে পারবেন না যে সে একজন দুর্নীতিবাজ লোক। সেই হিসাবে পৃথিবীতে সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ হচ্ছে বাংলাদেশ। আমি আর একটা উদাহরণ দেই। সিঙ্গাপুর হচ্ছে দুর্নীতিতে খুবই কড়া, সেখানে দুর্নীতি হয় না বলেই চলা হয়, ধরা হয়। একেবারে প্রথম দিকে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর। আপনি দেখেন সিঙ্গাপুরের লোক সংখ্যা আমাদের তুলনায় 30 ভাগের 1 ভাগ। সিঙ্গাপুরে 600-700 লোক প্রতি বছর দুর্নীতির দায়ে দণ্ডিত হয়। তার থেকে আপনি বুঝতে পারেন যে আমাদের এইখানের এই দুদক একেবারেই একটা অকর্মণ্য প্রতিষ্ঠান। আর একটা হচ্ছে যে যাদেরকে এইখানে দেওয়া হয়েছে তারা খুবই যে জাতীয়ভাবে পরিচিত কোনো ব্যক্তি নন, এবং তারা যে দুর্নীতি বিরোধী কোনো কর্মকাণ্ড করছেন, মানে যথেষ্টভাবে দুর্নীতির এগেইনস্টে কার্যকরী ছিলেন, এ ধরনের বিষয় খুব একটা জানা যায় না। কারণ তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জাতি খুব একটা জানে না। হয়তো এখন এখন জানবে, এখন তারা হয়তো জানবে যে এদের পাস্ট কি। কিন্তু অনেক লোক তো আছে এই দেশে যারা দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, সোচ্চার ছিল, অনেস্ট ছিল। আপনার সরকারি বেসরকারি বড় পদে থেকেও তারা কোন রকমের দুর্নীতির সাথে জড়াননি, এরকম লোক এই জাতিতে নাই, আছে। তবে আমি মনে করি কি এই দুদককে পুনর্গঠন করা উচিত এইভাবে যে প্রত্যেকটা দুদকের যে এখন আছে 5,000-এর মতো স্টাফ, সেখানে আরো আপনার 10-15,000 স্টাফ কিন্তু বাড়ানো যায়। প্রজাতন্ত্রের অনেক জায়গায় অনেক কর্মচারীরা আছেন, তাদের কর্ম নাই, আপনি তাদের খুব কম কাজ করেন। আমি নাম বলতে চাচ্ছি না, তারা হয়তো বিব্রত হবেন। তাদেরকে ধরে এনে
রিঅ্যাসাইন করা যায় দুদকে, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ সেল করা দরকার। সেখানে দুদকের লোক থাকবে, সেই মন্ত্রণালয় অধিদপ্তরের কর্মকর্তারা 2-1 থাকবেন, আইনবিদ থাকবেন, সিভিল সোসাইটির লোকও থাকতে পারে। এখন সেই সেলটা দুর্নীতি প্রতিরোধ করবে, এবং দুর্নীতি যদি হয় সেইখানে তারা যেন তদন্ত করে চার্জশিট তারা দিতে পারে, তারা যেন নিজেরাই চার্জশিট দিতে পারে। যেমন চুরি হলে একটা